নমস্কার বন্ধুরা, প্রচ্ছন্ন ইতিহাস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা ঘোরাফেরা করব মুঘল ইতিহাসের কুয়াশাচ্ছন্ন পাতায়। আচ্ছা, আপনারা বলতে পারেন বাবর থেকে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত এই লম্বা রাজত্বকালে সাম্রাজ্য হাতছাড়া হবার কোনো ঘটনা আছে কিনা? নিশ্চয়ই পারবেন। 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহ সুরি দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের কাছ থেকে দিল্লি ছিনিয়ে নিয়েছিলেন। এর সাথে এটাও সকলে জানেন যে শের শাহ 5 বছর রাজত্ব করেছিলেন, তারপর মারা গিয়েছিলেন এবং হুমায়ুন রাজত্ব আবার ছিনিয়ে নিয়েছিলেন পাঠানদের থেকে। কিন্তু এমনটা হয়নি। শের শাহ 5 বছর রাজত্ব করেছিলেন ঠিকই, কিন্তু দিল্লি পুনরুদ্ধারের জন্য হুমায়ুনকে আরও 10 বছর অপেক্ষা করতে হয়েছিল। শের শাহের মৃত্যুর পর তার বড় ছেলে জালাল খান সিংহাসনে বসলেন ইসলাম শাহ সুরি নাম নিয়ে। তিনি রাজত্ব করেন 1553 সাল পর্যন্ত। এরপর সিংহাসনে বসলেন তার 12 বছরের ছেলে ফিরোজ শাহ সুরি। কিন্তু ওই বছরই অর্থাৎ 1553 সালেই শের শাহর ভাইপো মোহাম্মদ মুবারিজ খান তাকে গোপনে হত্যা করে মোহাম্মদ আদিল শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। তিনি রাজত্ব করেন 1553 থেকে 1555 সাল অবধি। 1555 সাল সুরি বংশের অভিশপ্ত বছর বলা চলে। এই বছর মোহাম্মদ আদিল শাহের পরে আরও 2 জন সিংহাসনে বসেন। প্রথমে ইব্রাহিম শাহ সুরি ও পরে সিকান্দার শাহ সুরি। 1555 খ্রিস্টাব্দে 23শে জুলাই সিকান্দার শাহ সুরিকে চূড়ান্ত পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনর্দখল করে নিলেন মুঘল সম্রাট হুমায়ুন। এর ঠিক 1 বছর পরে আগ্রার একটি পাঠাগারের দোতলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়ে 1556 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি মারা যান সম্রাট হুমায়ুন। তৃতীয় মুঘল সম্রাট হলেন 13 বছরের আকবর। এরপর আবারও একবার মুঘলদের হাতছাড়া হয় আগ্রা। এবার সেই ইতিহাসের কথাই বলবো। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হুমায়ুন তো মারা গেলেন, 13 বছর বয়সের আকবর হলেন সম্রাট। বৈরাম খাঁ তার অভিভাবক। হুমায়ুনের মৃত্যুর পর পাঠানরা আবার সচেষ্ট হয়ে উঠল আগ্রার দখল নিতে। পাঠান শাসক আদিল শাহ সুরির হিন্দু মন্ত্রী ও সেনাপতি রেওয়ার অধিবাসী হিমু তখন ছিলেন বাংলায়। হুমায়ুনের মৃত্যুর খবর পেয়ে তিনি বাংলার মুঘল শাসক মোহাম্মদ শাহকে পরাজিত ও নিহত করে দখল করে নিলেন বাংলা। তারপর ঝড়ের গতিতে আগ্রার দিকে এগিয়ে যেতে লাগলেন। হিমু ছিলেন অত্যন্ত বীর যোদ্ধা আর সুদক্ষ সেনাপতি। তিনি এর আগে 22টি যুদ্ধে জয় লাভ করেছিলেন। হিমুর আসার খবরে আগ্রার মুঘল শাসনকর্তা তর্দি বেগ খান আগ্রা ছেড়ে পালিয়ে গেলেন। হিমু তার পিছু ধাওয়া করে পৌঁছলেন তুঘলকাবাদে। এখানে যুদ্ধে হিমু পরাজিত করলেন তর্দি বেগ খানকে। এরপর 1556 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর মুঘল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খানের বাহিনীকে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করে উত্তর ভারতের মাটিতে প্রতিষ্ঠা করলেন হিন্দুরাজ। উপাধি নিলেন বিক্রমজিৎ, বিক্রমাদিত্য। 1556 খ্রিস্টাব্দে এর ঠিক 1 মাস পরেই সংঘটিত হল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। বৈরাম খান বনাম হিমু। যুদ্ধ চলে 1556 খ্রিস্টাব্দের 6 অক্টোবর থেকে ওই বছরেরই 5 নভেম্বর পর্যন্ত। 30,000 অশ্বারোহী, 500 রণহস্তি বাহিনী ছিল হিমুর সেনাদলে। যুদ্ধে ক্রমশ মুঘলদের পরাজয় নিশ্চিত হয়ে আসছিল। এমন সময় হঠাৎ মুঘল বাহিনীর দিক থেকে ছোঁড়া একটা তীর হিমুর চোখে লাগে। অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে বন্দী হন মুঘল বাহিনীর হাতে। এরপর মুঘল শিবিরে তাকে আনা হলে সেখানে বৈরাম খান 13 বছরের আকবরকে তার মুণ্ডচ্ছেদ করতে বলেন।
মৃত্যু পথযাত্রী হিমুকে কোনো মতেই আঘাত করতে রাজি হলেন না আকবর। তখন বৈরাম খান নিজেই হিমুর শিরশ্ছেদ করলেন। হিমুর কাটা মুন্ডু গেল কাবুলে আকবরের দরবারে, আর দেহটা ঝোলানো হলো দিল্লির প্রবেশদ্বারে। পরে দেহটাকে পানিপথে সমাধিস্থ করা হয়। এরপর ভারতে শুরু হয় মুঘলদের শাসন। তার মানে শুধু হুমায়ুন না, আকবরের হাত থেকেও চলে গিয়েছিল দিল্লির মসনাদ। সেদিন পানিপথের যুদ্ধে যদি হিমুর চোখে তীর না বিঁধে যেত, তাহলে আকবরের পরাজয় অবধারিত ছিল এবং ভারতের ইতিহাস হয়তো অন্যরকম হতো। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কোনো কুয়াশা ঢাকা ইতিহাসের মধ্যে। গুড বাই।